নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন সময় সন্ধে 7টা, আর মানেই এক্সপ্রেস অনলাইন। আমি ফাল্গুনি, আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের এক্সপ্রেস নিউজের এডিটর ইন চিফ মদন সিং, তাকেও আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে রাজ্য থেকে পলায়ন ও পরিযায়ী শ্রমিক। আগের দিনের যে আলোচনায় আমরা ছিলাম, অর্থাৎ আমাদের যে শিল্পাঞ্চল রাজ্যে, সেই শিল্পাঞ্চলের শ্রমিকদের অবস্থা, দুরবস্থা, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক যে জায়গাটাতে থেমেছিলাম সেই জায়গা থেকেই আজকে হঠাৎ করে কেন জানি না, মানে কোইন্সিডেন্টলি একটা এই শ্রমিকদেরই এমন একটি খবর, আমি বলবো ভয়াবহ খবর, যেটা আমাদের রাজ্যের জন্য ভয়াবহ, এরকম একটি খবর আজকে ঝাড়গ্রামে হয়েছে। যে খবরটাকে সামনে রেখে আমরা এই বিষয়টি আজকে নির্বাচন করেছি আজকের এই অনুষ্ঠানে, কেননা প্রচন্ড ভাবেই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় বলে আজকে আমাদের মনে হয়েছে এটা। কারণ যে ঘটনাটা ঝাড়গ্রামে ঘটেছে, যে আমরা দিনের পর দিন দেখেছি যে এই রাজ্যে কারখানা, শিল্প সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা আগে যেরকম বাইরে থেকে কাজ করার জন্য হাজার হাজার মানুষ এই বাংলায় আসতেন, এখনকার পরিস্থিতিটা একেবারে ভিন্ন। এখানে কাজ নেই বলে এখানকার যুবকরা, পড়াশোনা জানা যুবকরাও যেরকম বাইরে যাচ্ছেন, এবং যারা একেবারে বলবো নিম্ন মধ্যবিত্ত বা যারা একেবারে সমাজের একটু নিচু স্তরে রয়েছেন, তারাও বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছেন। কিন্তু এই পরিস্থিতিটা কেন ঘটলো এবং ভয়াবহ কেন বলছি, যে আজকে ঝাড়গ্রামে যে ঘটনাটি ঘটেছে সেটা শুনলে আপনারা আটকে উঠবেন। একটি পরিযায়ী শ্রমিক হিসেবে শুকলাল কিসকু, যার নাম, তিনি গিয়েছিলেন নির্মাণ কাজের জন্য বেঙ্গালুরুতে। হ্যাঁ, কাজের অভাব এখানে, বাবা মাকে নিয়ে, পরিবারকে নিয়ে হিমশিম খাওয়ার মতন অবস্থা, তিনি যাচ্ছেন বেঙ্গালুরু। সেখান থেকে বাড়ি ফেরার পথে ওই বেঙ্গালুরু স্টেশনেই তার মানে শরীর খারাপ হচ্ছে, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এখানে অসহায় বাবা মা এ রাজ্যে, তারা চেষ্টা করছেন যে ছেলেকে একবার চোখের দেখা দেখবেন, কিন্তু দরজায় দরজায় ঘুরে, প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বাবা মা ছেলেকে ফিরিয়ে আনতে পারেননি। ছেলের মৃতদেহ সৎকার ওখানেই হয়েছে, বেঙ্গালুরুতেই হয়েছে। এবং এই নিয়ে রাজ্যে বিভিন্ন তরজা। বাবা মা বলছেন যে পঞ্চায়েত প্রধানের কাছে গেছেন, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা তার কাছে গেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো দিক থেকেও কিন্তু আসছে যে তারা কিছু জানতেন না, ঠিক যেমনটা শাসক দল বলে থাকেন বা শাসক বলে থাকেন যে আমরা কিছু জানি না। কিন্তু কোথায় পুরো ঘটনাটা কি ঘটেছে, আদৌ কি শাসক জানতেন না, পরিবারের লোক জানিয়েছিলেন, যদি জানিয়ে থাকেন তাহলে এই ঘটনা কেন ঘটলো, এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। তার আগে দাদা, আমরা একটুখানি এই ঘটনাটা দর্শকদের দেখাতে চাই। আমাদের একটি এক্সপ্রেস নিউজের বিশেষ প্রতিবেদন আমরা তৈরি করেছি এটা নিয়ে, ঝাড়গ্রাম থেকে, একটু দেখাবো আপনাদের। রাজ্য থেকে আমাদের আজকের বিষয়, রাজ্য থেকে পলায়ন ও পরিযায়ী শ্রমিক, এটাই আমাদের আজকে আলোচনার বিষয়। আমরা করোনার সময়তেও দেখেছিলাম যে একের পর এক পরিযায়ী শ্রমিক তারা মানে কি দুরবস্থার মধ্যে পড়েছিল। তো সুতরাং আজকে আমরা এই ঝাড়গ্রামের যে ঘটনাটি ঘটেছে সেই নিয়ে আলোচনা করব। বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের যে রিপোর্টাররা আছেন তাদের সঙ্গে আমরা আজকের আলোচনায় আসব। আমি আপনাকে একটা প্রথমে প্রশ্ন করতে চাই দাদা, এই প্রতিবেদনটি দেখানোর আগে, যে এই অবস্থা, এরকম পরিস্থিতিটা আপনার কি মত, মানে কেন এইরকম জায়গায় যাচ্ছে রাজ্যটা? একটা সময় আমাদের এই রাজ্যে লোকে কাজ করতে আসতো, এখন আমাদের ছেলেরা চলে যাচ্ছে। আমি ওই আগে কি হতো বা এখন কেন পলায়ন হচ্ছে এটা নিয়ে তো আসবো, এটা আলোচনা করব। ঝাড়গ্রামের যে ঘটনাটা বললে, সেই ঘটনাটার জন্য যেটা হচ্ছে যে আমি জানি না যে মৃত্যুর পরিবারের বাবা মারা কেন এটা, কারণ হচ্ছে যে করোনার সময় যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, মানুষকে রাজ্যের পর রাজ্য হেঁটে আসতে হয়েছিল, সোনু সুদের মতো লোকেরা দাঁড়িয়ে থেকে পার্সোনালি হেল্প করেছিল, সরকার তখন পুরো একদম উনঙ্গ রাজার মতন অবস্থা তাদের হয়ে গেছিল। তখনই কিন্তু অন্যান্য রাজ্যের সাথে সাথে
বাংলাতেও একটা জিনিস ঠিক হয়েছিল যে যারা পরিযায়ী শ্রমিকরা থাকবে তাদের ডাটা ব্যাংক থাকবে, তাদের ডিটেলসটা থাকবে। তো যদি তাই ডিটেলস থাকে আর এই যে ঘটনাটা ঘটেছে তাহলে তার মৃতদেহ আজকে যদি বিদেশ থেকে যদি কোনো ঘটনা ঘটছে তাহলে মৃতদেহ যদি চলে আসছে তাহলে বেঙ্গালুরু থেকে একটা পরিযায়ী শ্রমিকের মৃতদেহ এইখানে আসলো না কেন, বা তাদের বাড়ির লোকেরা অন্তিম দর্শন না করলো না কেন? কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন এবং এই যে ভুক্তভোগী পরিবার তাদের মধ্যে কোঅর্ডিনেশন, এবং আজকে মন্ত্রী তো যাবেন না, মন্ত্রী গিয়ে তো নিয়ে আসবেন না, নিয়ে আসবে তো প্রশাসনের লোকেরা, তাদের কাছে মন্ত্রী সেটা অর্ডার করবেন, এক্সিকিউশনটা অ্যাডমিনিস্ট্রেশন করবেন। তাহলে কি তাদের কাছে কি কোনো ডাটা ব্যাংক ছিল, তাদের কাছে এই শ্রমিকের ডিটেলস কিছু ছিল? যদি না ছিল তাহলে থাকা উচিত প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের। কারণ হচ্ছে এখন তো সিস্টেমও হয়ে গেছে যে পরিযায়ী শ্রমিক যেখানেই থাকবে সেখানে সে রেশন পাবে, সেখানে সে স্বাস্থ্যসাথী পাবে, সেইখানেই সে সবকিছু পাবে। তো যদি তাই হয়ে থাকে তাহলে এই ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক, এবং এইটা কেন হয়েছে এটা একটা তদন্তের বিষয়, এবং যারাই এইটাতে মানে ওই পরিবারকে বঞ্চিত করেছে দে মাস্ট বি প্রসিকিউটেড, এটা আমার মতে ধারণা। এবার তুমি অ্যাকচুয়ালি কি ব্যাপারটা আমি বলি আপনাকে, যে এই যখন ঘটনাগুলো ঘটে যায় তখন পরিবারের লোকজন তো বলছে যে আমরা সব রকম চেষ্টা করেছি, প্রশাসনকে বলেছি, কিন্তু পঞ্চায়েত প্রধান বলছেন আমি কিছু জানি না। বীরবাহা হাসদা বনমন্ত্রী তিনি বলছেন যে এই যে ডেটাবেসের কথা আপনি বললেন যে পরিবারের উচিত ছিল এই ডেটাবেসটাতে মানে তাদের নামটা নথিভুক্ত করানো, পরিবারের উচিত ছিল না। এটা তো রাজনৈতিক যারা কর্মকর্তারা আছে তাদের দায়িত্ব হচ্ছে যে তাদের এলাকায় কজন পরিযায়ী শ্রমিক বাইরে আছে তাদেরকে তাদের পোর্টালে নামটা তোলা, তাদেরকে আপডেট করা। শোনো এই মানে এইটা একটা ইস্যু খাড়া করা হচ্ছে যে ধরো বীরবাহা হাসদা মন্ত্রী কিছু করলেন না, মন্ত্রী কি করবেন? মন্ত্রী তো ডাটাবেসের উপরে অর্ডার করবেন। এটা তো অ্যাকচুয়ালি ডিএম যারা দায়িত্বে আছেন তাদের তিনি বলছেন আমি কিছু জানতাম না, আমার কাছে কোনো খবর ছিল না। না, সেটা যদি উনি না জানেন তাহলে ওনাকে জানাতে হতো। পঞ্চায়েত প্রধান বলছে আমাকে কিছু জানানো হয়নি। ঠিক আছে, সরকারের লোকেরা ধরো ইচ্ছা করে না জানালো, বিরোধীরা কোথায় ছিল, তাদের দায়িত্ব। আচ্ছা, এই সব কিছু কি সরকারের উপরে ছেড়ে দিলে হবে? কোথাও না কোথাও সামাজিক সংগঠনগুলো কি করছিল, রাজনৈতিক সবকিছু রাজনীতির হাতে ছেড়ে দিলে কি হবে? আমার বক্তব্য হচ্ছে ঝাড়গ্রামের মতন একটা জায়গাতে যেখানে একটা সময়ে কমিউনিকেশনের প্রবলেম ছিল, মানুষের অনুন্নয়ন ছিল, রাস্তাঘাট ছিল না, সবকিছু ছিল না। এটা তো ঘটনা যে আজকে হাল পরিবর্তন হয়েছে। আমার বক্তব্য হচ্ছে এইরকম একটা আনফরচুনেট ঘটনা যখন ঘটেছে তখন তুমি বলছো যে মন্ত্রী কিছু করেনি, প্রধান কিছু করেনি। এটা কিন্তু বাঙালির রেওয়াজ হয়ে গেছে যে মন্ত্রী কিছু করবে না, পঞ্চায়েত প্রধান কিছু করবে না। আরে একটা লায়ন্স ক্লাব আছে, লিও ক্লাব আছে, চেম্বার অফ কমার্স আছে, সামাজিক সংগঠন আছে, তারপরে কি নাম হচ্ছে যে বিরোধী দল আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, সিপিএম আছে। এরা কি করছিল? কেউ কিছু করবে না কেন? সব কিছু সরকারের কাছে। আমি নৈতিক জবাবদারিটা সরকারের, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। আজকে যে যার পরিবারের লোকেরা চলে গেছে তাদের অন্তিম দর্শন যদি না হয়ে থাকে এটা খুব পেইনফুল, এবং এইটার জন্য সরকার কে মোরাল দায়িত্ব নিতে হবে, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু তুমি যে মূল প্রশ্নটা হচ্ছে যে সমাজের যে অন্যান্য দিকগুলো আছে তারাও তো এইগুলো ব্যাপারগুলোতে এগিয়ে আসতে পারতো। একটা সময় তুমি বলছিলে যে পলায়ন হচ্ছে। ইয়েস, পলায়ন হচ্ছে। পলায়ন কেন হয়? পলায়ন হয় যখন রাজ্য ডিস্টার্ব থাকে, রাজ্যের কোনো শিল্পনীতি থাকে না, শিল্পনীতি রাজ্যে যদি কমিউনাল বাতাবরণ থাকে, রাজ্যে যদি ব্যবসায়ীদের কাছে এক্সটোরশন হয়। আজকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দুর্গাপুরে কয়েকজন এমন আছে যারা দুবাইতে গিয়ে বিজনেস সেটআপ করছে, কারণ তারা মনে করছে যে এখানে তারা সেফ নয়। তো আজকে একটা সময় এই বাংলাতেই
বিহার ইউপির লোকরা খেতে পারতো না যদি তারা এইখানে এসে, মানে লোকে কি বলতো ইউপি বিহারে যে পূরব কি ওর চলো চাকরি করার জন্য, ঠিক আছে, সে তখন ইন্ডাস্ট্রি ছিল, জুট মিল ছিল। আপনি একটা জিনিস দেখুন না, যে বাইরে যারা কাজ করছে ম্যাক্সিমাম তো বাঙালি, আজকে ধরুন বিদেশি শুধুমাত্র আমাদের দেশে বলছি না, আজকে বেঙ্গালুরুতে মানে যতগুলো সফটওয়্যার কোম্পানি আছে ম্যাক্সিমাম আমাদের ছেলেরা। এই আজকে আমি তো গুজরাটে 20 বছর মানে ব্যবসা করেছি, চ্যানেল করেছি, তুমি বিশ্বাস করবে না ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে এবং এই যে সোনার জুয়েলারিতে আমাদের এই হুগলি, পান্ডুয়া, কাটোয়ার ছেলেরা প্রত্যন্ত গ্রাম থেকে সবাই যায়, যা কামাল করে তুমি কল্পনা করতে পারবে না। তাহলে এই সরকারের তো ভাবা উচিত ছিল যে একটা গার্মেন্ট পার্ক হতে পারে, একটা জুয়েলারি পার্ক হতে পারে, এখানকার লোককে কি সুরত, কেন সুরত তোমাকে তো বুঝতে হবে, সুরতে কি ডায়মন্ড তৈরি হয়? কে বলেছে? একদম কিছু হয় না। ডায়মন্ড আফ্রিকার খাদান থেকে যখন ডায়মন্ড আসে, গোটা পৃথিবীর 90% ডায়মন্ড সেটা সুরতে আসে। কেন আসে? সেখানে কাটিং হয়, পলিশ হয়। ডায়মন্ডের দামটা কেন বাড়ে? ওর কাঠটার জন্য আর শাইনিংটার জন্য। তো এটাতে সুরতের লোকেদের মাস্টারি আছে। তুমি কত বড় ইন্ডাস্ট্রি তুমি কল্পনা করতে পারবে না। এই যে মানে তোমার কাপড়ের ইন্ডাস্ট্রি, আমার কথা হচ্ছে যে পশ্চিম বাংলায় স্টিল প্ল্যান্ট ছাড়া এই যে যেহেতু এইখানে র মেটেরিয়াল আছে, পাশে ঝাড়খণ্ড থেকে আমরা আয়রন ওর পেয়ে যাই, তাই জন্য স্টিল ইন্ডাস্ট্রি এইখানকার মানে সব থেকে ভালো। কিন্তু বৈকল্পিক মানে যে ইন্ডাস্ট্রিগুলো হওয়ার কথা, এই যে আজকে জুয়েলারির ম্যানুফ্যাকচারিং এর যদি আমরা এইখানে বড় কিছু করতে পারতাম, আমরা যদি মানে কাপড়ের যদি কিছু বড় করতে পারতাম, মানে তাহলে কিন্তু রোজগারটা এখানে থাকতো। মানে আমরা আমাদের ম্যান পাওয়ারটা বুঝলামই না, আমাদের ম্যান পাওয়ার স্কিলড ম্যান পাওয়ার আছে, যারা আমাদের এইখানকার ম্যান পাওয়ার যারা আছে, যেমনি বুদ্ধিতে বাঙালির কোনো বিকল্প নেই, বাংলার ছেলেদের কোনো বিকল্প নেই। এক সময় যেরকম বলতো যে হোয়াট বেঙ্গলস থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো, এইটাই ফ্যাক্ট। কিন্তু সেই রকম হাতের কাজেও আজকে তুমি মুর্শিদাবাদের মানে এই যে নির্মাণ শিল্পীরা যারা আছে, তারা মানে তাক লাগিয়ে দিচ্ছে বোম্বে এবং সুরতের মতো জায়গায়। দেখাবো আমরা যে প্রতিবেদনটা দেখাবো বলছিলাম, যে এই নির্মাণ কাজ করার জন্যই কিন্তু শুক্লাল কিসকু বেঙ্গালুরুতে গিয়েছিলেন। কি পরিণতি হয়েছে এবং এখন সে চলে যাওয়ার পর তার বাবা মা কি বলছেন এবং তা নিয়ে যা রাজনৈতিক তরজা শুরু হয়েছে, সে সমস্ত কিছু আমাদের এক্সপ্রেস নিউজের প্রতিবেদন ঝাড়গ্রাম থেকে। কাজের জন্য ঝাড়গ্রাম থেকে গিয়েছিলেন বেঙ্গালুরু, বাড়ি ফেরার পথে মৃত্যু। এরপর বেঙ্গালুরুতে শেষ কাজ। পরিবারের অভিযোগ, দেহ ফেরাতে কোনো সহযোগিতা করেনি প্রশাসন। পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। প্রধানের পাল্টা দাবি, তিনি নাকি কিছুই জানেন না। তার সঙ্গে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার যোগাযোগ করেনি বলে দাবি বনমন্ত্রীর। ঝাড়গ্রামের লালগড়ের বৈতা গ্রাম পঞ্চায়েতের ঝাটিয়াড়া গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক শুক্লাল কিসকু। অভাবের সংসার, বাড়িতে বৃদ্ধ বাবা মা ও ভাইকে রেখে বছর খানেক আগে বেঙ্গালুরু সেকেন্দ্রাবাদে নির্মাণ কাজে গিয়েছিলেন, কিন্তু আর বাড়ি ফেরা হলো না তার। বাড়ি ফেরার জন্য গত 9ই মার্চ রওনা দেন। বেঙ্গালুরু স্টেশনে অসুস্থ হয়ে পড়েন পরিযায়ী শ্রমিক শুক্লাল কিসকু। এরপর পুলিশ পরিবারকে ফোন করে জানায় শুক্লালের মৃত্যু হয়েছে। একে ছেলে হারানোর শোক, অন্যদিকে অসহযোগিতার অভাব। ছেলের দেহ ফিরিয়ে আনতে দৌড়ে দৌড়ে ঘুরেও সুরাহা হয়নি বলে দাবি মৃত পরিযায়ী শ্রমিক শুক্লাল কিসকুর বাবা মায়ের। প্রথমে কিসকু পরিবার স্থানীয় এক নেতার কাছে যায়, সেখান থেকে পঞ্চায়েত প্রধান এবং বনমন্ত্রী বীর বাহা হাঁসদা, কিন্তু সর্বত্রই অসহযোগিতার অভিযোগ সামনে এসেছে। ওইগুলো আমরা সব কাজগুলো থানায় যেয়ে এখানে পঞ্চায়েত আমাদের যায়, সেখানে তবে ছাড়িতে তারপর এখানে দাঁড়ানো হয়েছে। ওখানে দেখা করতে হয়েছে। আপনার বাড়িতেও নিয়ে আসা হয়নি? না না, টাকা আধার কি করেন? প্রধানকে বলেছিলাম আর বীর বাহাকে বলেছিলাম, বলছে গাড়ি পাঠাও, আর গাড়ি পাই না, পাঠায় না, আর আনতে পারলি না, আর দেখতেও পাবো না। এদিকে পঞ্চায়েত প্রধানের দাবি, তাকে কিছুই জানানো হয়নি।
আমাদেরকে জানানো হয়েছে। যিনি মারা গেছেন সেই যে পরিচয় সমিতি সেটা আপনারা জানেন? মারা যাওয়ার পরে জানি সেই বিষয়ে আপনারা প্রশাসনকে জানান? আমি যেখানে জানি কি করে জানাবো? এই ক্ষেত্রেও মানে যখন যে রাজ্যে মারা যাবে কন্যারা সেখান থেকে আমরা কোনো খবর পাইনি। আর যে পরিবার তারা যদি আমাদেরকে সঠিক সময় যদি খবরটা দিত তার নিশ্চিত ব্যবস্থা করতাম আমরা, যাতে ওর দেহকে সসম্মানে এখানে নিয়ে। বনমন্ত্রীকে অনুরোধ করেও ছেলের মুখ শেষবার দেখার ইচ্ছা অধরাই রয়ে গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের বাবা মায়ের। এদিকে বনমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবগত নয় বলে দাবি করেছেন। যদি কেউ আপনাকে না জানিয়ে কেউ কাজে চলে যায়, আপনাকে না জানিয়ে যদি কিছু করে, ঠিক আছে, তো সেটা তো মানে সে ঘুরতে যাচ্ছে না কাজ করতে যাচ্ছে এটা আপনি জানবেন কি করে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পরিযায়ী শ্রমিকদের কাছে আবেদন জানিয়েছিলেন পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য। রাজ্য সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, কর্মসূত্রে ভিন রাজ্যে মারা গেলে পরিযায়ী শ্রমিকের পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত নগদ সাহায্য করা হবে। আবার কর্মসূত্রে দুর্ঘটনায় জখম হওয়া পরিযায়ী শ্রমিক কর্মক্ষমতা হারালে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরেও রাজ্যের বাইরে কোনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলে বাস্তব চিত্রটা কেন অন্যরকম? তাহলে কি এই সরকারি প্রকল্পগুলি কেবলই খাতায় কলমে? উঠছে প্রশ্ন। অন্যদিকে রাজ্যে একের পর এক বন্ধ কলকারখানা, কাজ হারানো শ্রমিকদের সংখ্যাটা বেড়েই চলেছে ক্রমশ। পেটের তাগিদে ভিটে মাটি ছেড়ে রাজ্যের যুবকদের পাড়ি দিতে হচ্ছে ভিন রাজ্যে। ঝাড়গ্রামের শুক্লাল কিস্কুর মৃত্যু এই প্রশ্নগুলিকে আরও একবার প্রাসঙ্গিক করে তুলেছে। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা দেখলাম পুরো ঘটনাটা ঝাড়গ্রামে যেটা ঘটেছে শুক্লাল কিস্কু এবং তার পরিবারকে নিয়ে। ওই যে বীরবাহা হাসদা বলছেন যে আমি কিছু জানতাম না, আমাকে কিছু জানানো হয়নি, পোর্টালে নাম তোলাটা তার দায়িত্ব নয়, পরিবারের দায়িত্ব। এবং পঞ্চায়েত প্রধান বলছেন যে আমাকে কিছু জানানো হয়নি, অথচ পরিবারের লোকজন বলছে যে হ্যাঁ জানানো হয়েছিল, বারবার তাদের কাছে যাওয়া হয়েছিল, কিন্তু কেউ কিছু করেনি। জেলা শাসকেরও তাই একই বক্তব্য। এখন তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে গান্ধীজি একটা কথা বলেছিলেন যে উন্নয়নটা যখন সমাজের সব থেকে নিচু তলার মানুষের কাছে পৌঁছাবে তখনই অ্যাকচুয়াল উন্নয়নের কথা বলা হবে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছিলে, যখন উনি বাইট দিচ্ছিলেন পঞ্চায়েত প্রধান কিন্তু হাসছিলেন। এমন একটা ট্র্যাজিক মানে পরিস্থিতিতে অ্যাকচুয়ালি ওনাকে জানানো হবে কেন? আপনি আপনার পঞ্চায়েতের লোকেদের কি খবর রাখেন যে আপনি এমন একটা ঘটনা ঘটে, আপনি জানানো বলতে কি চাইছেন, কি বলতে চাইছেন? যে বাবা মা তোমার পায়ে পড়ে মাথাতে পা দিয়ে বসে থাকুক, মানে কি জানতে চাইছেন? আপনি যদি না জানতে পারেন তো এটা তো আপনার ব্যর্থতা। অবশ্যই আপনার ব্যর্থতা। আমি জনপ্রতিনিধি বলছি নিজেকে, আমি তাদের ভোটে নির্বাচিত হয়ে আসছি, তারপরে এটা কি রকম ব্যাপার যে আমাকে জানানো হয়নি? মানে এটা কি কোনো কারোর বিয়ে বাড়ির ব্যাপার যে আপনাকে জানাতে হবে? এটা তো আপনাকে সোমোটো আপনাকে এগিয়ে আসা উচিত ছিল, এবং এগিয়ে এসে এটা যার যাওয়ার তার তো গেল। যার আজকে এই যে দেখুন মৃত্যু হতেই পারে, এটা একটা ঘটনা ঘটতেই পারে, কিন্তু শেষটা তো ভালো করে করতে হবে। তার তো অধিকার। তো এইটা তো নট অনলি পঞ্চায়েত প্রধান হোক বা বীরবাহা হাসদা হোক, এনারা কাদেরকে রিপ্রেজেন্ট করেন? সরকারকে রিপ্রেজেন্ট করেন। সরকারের মুখেরা সব জায়গায় তো মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন না, সরকারের মুখেরা। এই যে ডিএম আগারওয়াল সাহেব নাকি একজন ছিলেন ভদ্রলোক, ইনি তো সরকারের মুখ। তাহলে এনাদের তো নৈতিক দায়িত্ব হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ওই শ্রমিকের যদি পোর্টালে নাম না উঠে থাকে তাও আপনাদের ব্যর্থতা, রাজনৈতিক কর্মী হিসাবে ব্যর্থতা, নিশ্চয়ই সামাজিক ব্যক্তি হিসাবে আপনার ব্যর্থতা। যে আপনার পাড়া আমাকে তো বলে যায়নি, হ্যাঁ না আপনাকে, এইটা তো উদ্ধতর একটা ব্যাপার। এটাই তো আপনাকে বলে যাবে, মানে আপনাকে বলে যাবে মানে কেন? ও এখান থেকে গেল, এটাই তো আপনার লজ্জা, ব্যর্থতা, লজ্জা, নিশ্চয়ই এটাই তো আপনাদের লজ্জা
যাচ্ছে কেন, আপনার অঞ্চলের লোক যাচ্ছে কেন বাইরে, এটা তো একটা প্রশ্ন, এটা তো আপনাদের উত্তর দিতে হবে। আর এই যে প্রধান, আপনি রিপোর্টারকে বলেওছেন, আমি শুনেছি যে আপনি যদি বাইকটা প্রধানে দিতে পারেন, যে পরিবার এসে বলেছে তার সত্ত্বেও উনি বলছেন যে আমি কিছু জানি না, যদি আপনি আমাকে বাইকটা দিতে পারেন, তাহলে আমাদের রিপোর্টার প্রশ্ন করেছেন যে তাহলে আপনি কি এই পঞ্চায়েত প্রধানের এগেইনস্টে কোনো রকমের কোনো স্টেপ নেবেন, করেননি বলে। আচ্ছা, তখন উনি বলেছেন যে হ্যাঁ আপনি বাইট পাঠান, আমি স্টেপ নেব। তো আমরা দেখব মানে এই হালে হ্যাঁ প্রশাসনের যে একটা মানুষের মৃত্যু হবে তাই নিয়ে রাজনীতি হবে, তারপরে হবে যে যে দায়িত্ব নেয়নি তার এগেইনস্টে প্রথমে দায় সারা গোছের একটা উত্তর, তারপরে গিয়ে যদি চেপে ধরা হয় তখন বলবেন ঠিক আছে। ব্যাপার হচ্ছে যে এইটা নিয়ে কিন্তু কোনো বিরোধী রাজনীতি হবে না, মানে এইটা নিয়ে একটা মানুষ একটা সৎকার পেল না, তার বাড়ির তার ভিটে মাটিতে তার মানে পার্থিব শরীর এলো না, বাবা মা উল্টে টাকা পাঠিয়েছেন, তাদেরকে 10,000 টাকা পাঠিয়েছেন ওই অন্তিম সংস্কারের জন্য তার বন্ধুদের বেঙ্গালুরুতে, কিন্তু এইটা নিয়ে কোনো বিরোধী দল কিন্তু কোনো কথা বলবে না। এটা হচ্ছে ট্র্যাজেডি বাংলার আজকের ডেটে। সব থেকে বড় ডেটে লড়াইটা কিসের জন্য হবে? বিরোধিতা তো বিধানসভায় হবে, বিরোধিতা তো লোকসভায় হবে, বাকি আমরা সব এক, বাকি আমরা সবাই সবার সঙ্গে সবকিছু সেটিং আছে। আমরা কি ঝাড়গ্রামের একটু শঙ্করের সঙ্গে কথা বলতে পারবো? আমাদের রিপোর্টার শঙ্কর বারিক, যদি পাওয়া যায় একটু শঙ্করকে, যে এই ঘটনাটা এখন কি পরিস্থিতি বা এটা জানার জন্য একটু শঙ্করকে যদি পাওয়া যায়, এই আলোচনার মধ্যে আমরা থাকবো। শঙ্করকে পেয়েছি, আছে শঙ্কর। শঙ্কর, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত জানাই। তুমি শুনতে পাচ্ছ আমাদের কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটুখানি আমাদের বলো বিষয়টা নিয়ে এখন কি পরিস্থিতি বা কি ঘটনা। তুমি তো একেবারে ওখানে ছিলে, আমাদের খবরটা পাঠিয়েছো, কি ঘটনা? দেখো, এই যে ঝাড়গ্রামে কিন্তু আবারও পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো ভিন রাজ্যে গিয়ে। বেশ কিছুদিন আগে ব্যাঙ্গালোরে কিন্তু এই ঝাড়গ্রামের বইতা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানকার ঝাঁকিয়ার যে গ্রাম, সেখানকার বাসিন্দা শুক্লাল কিশোর, তিনি কিন্তু ভিন রাজ্যের জন্য সংসারের যে অভাব অনটন সেই জন্য কাজে কিন্তু চলে যান। তারপরে যখন বাড়ি ফিরছিলেন তিনি, সেখানে কিন্তু দুর্ঘটনার কবলে পড়েন এবং সেখানে তার মৃত্যু হয়। সেখান থেকে যে পুলিশ প্রশাসন রয়েছে সেখান থেকে বাড়িতে খবর পাঠানো হয় যেন তার দেহ নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের যে অভাব অনটনের মধ্যে দিয়ে তারা চলেন সেই টাকা কিন্তু তারা জোগাড় করতে পারেনি, যার জন্য তারা দেহ কিন্তু পেলেন না। ইতিমধ্যে যেটা অভিযোগ উঠে আসছে যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং মন্ত্রী বীরবাহা হাঁসদা পরিবারের লোক যেটা অভিযোগ করেছেন তাদেরকে কিন্তু জানিয়েছেন, তার জানানোর পরও কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম কোনো সহযোগিতা তারা পাননি। এক্ষেত্রে একটাই জিনিস উঠে আসছে যে মুখ্যমন্ত্রীর এই পরিযায়ী শ্রমিক নিয়ে যে এত কিছু, তার কিন্তু যে স্থানীয় যে পঞ্চায়েত যারা প্রশাসনের আধিকারিকরা রয়েছে তাদের জন্য কিন্তু দায় চাপছে মুখ্যমন্ত্রীর যে এত কিছু ভাবনা সেগুলোর উপর। এই নিয়ে সরব হয়েছে গোটা যে ঝাড়গ্রামবাসী, তারা কিন্তু এই বিষয়টি খুব অন্যরকম ভাবে দেখছে, কারণ স্থানীয় যারা প্রশাসন রয়েছে তাদেরকে বারংবার তাদের কাছে যাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। পরিবারের লোক যেটা অভিযোগ করছেন, প্রথমত প্রধানকে গিয়ে জানানো হয়, কিন্তু প্রধান বলছেন যে আমার কাছে কোনো রকম কোনো জানানো হয়নি। তারপর বীরবাহা হাঁসদার সাথে যখন কথা বলা হয় তিনি বলেন যে আমাকে প্রধানের মাধ্যমে জানানো হয়েছে, আমাকে সরাসরি এই বিষয়টা নিয়ে কোনো জানানো হয়নি, যার কারণে এই পরিচয় সময়কে যে মৃত্যু হয়েছে তার মুখও কিন্তু বাবা মারা দেখতে পেলেন না। ফাল্গুনি। আচ্ছা শঙ্কর, তোমার কাছে একটা প্রশ্ন করছি যে এক্ষেত্রে ধরো আমরা ধরে নিলাম, আলোচনাতে আমরা যেটাতে ছিলাম যে আমরা ধরে নিলাম যে প্রশাসনিক ব্যর্থতা এটা একটা, ঠিক আছে, কিন্তু বিরোধীরা কি করছে এটা নিয়ে? বিরোধীরা কোনো রকমের কোনো আওয়াজ তুলছে কি? না, এক্ষেত্রে আমরা বিরোধীদের কোনো রকম কোনো জানতে পারিনি যে তারা কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছেন বা কোনো কথা বলেছেন, কিন্তু একটা পরিবার এবং গ্রামবাসী স্থানীয় বাসিন্দা থেকে ঝাড়গ্রামের প্রত্যেকটি বাসিন্দা এটা খুব কিন্তু একটা অনিশ্চয়তার চোখে দেখছেন যে এই ব্যাপারটা কখনোই ঠিক নয়, যে প্রশাসনের কাছে বারবার ছুটে গিয়েও কেন তারা কোনো রকম সাহায্য পেলেন না, কেন অসহযোগিতা করা হলো তাদের। শঙ্কর, তাহলে প্রশাসনের লোকজনেরা কেন বলছেন যে তারা জানতেন না? হ্যাঁ, এরকমটা আমরা যখন যে সময় প্রশাসনের কাছ থেকে কথা বলি, পরিবারের লোক অভিযোগ করছে কিন্তু বারংবার তাদের
কাছে যাওয়া হয়েছে, কিন্তু প্রশাসনের প্রধান সেক্রেটারি মন্ত্রী বীরবাহা হাঁসদা যেমনটা জানাচ্ছেন যে আমাদের সাথে সরাসরি কোনো যোগাযোগ করা হয়নি, এটাই কিন্তু আমরা প্রতিক্রিয়া পেয়েছি তাদের কাছে। ধন্যবাদ শঙ্কর, সঙ্গে থাকো আমাদের সঙ্গে, আবারও তোমাকে আমরা তোমার সঙ্গে কথা বলবো এবং নজর রাখবো আমরা এই বিষয়টি নিয়ে যে ওই বারবারই ও সেটা বলছিল যে পরিবারের লোকজন বারবার গেছে প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন কোনো রকমের কোনো সাহায্যের হাত এই পরিবারটির দিকে বাড়িয়ে দেয়নি। মানে এই পরিবারের লোকেরা কি বিজেপি করে, মানে বিরোধী দলেরা? এটা তোমার প্রশ্ন থাকতে পারতো। কারণ হচ্ছে এইটাও একটা প্রশ্ন, ভ্যালিড প্রশ্ন। আজকের ডেটে কিন্তু পশ্চিম বাংলাতে এটাও হতে পারে যে বিরোধী রাজনীতি করছে বলে প্রশাসনের ইচ্ছা থাকার সত্ত্বেও করতে পারবে না। এটাও এক ধরনের কিন্তু একটা রেওয়াজ চালু হয়েছে, যেটা হওয়া উচিত নয় এবং খুবই নিন্দনীয় ব্যাপার আর কি। এটা যদি সেটাও আমি ধরে নিলাম যে সেইটাও যদি হয়ে থাকে যে বিরোধী দল করেছে বলে তার কাছে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিল না, এটাও কি কাম্য? এটা কি কাম্য? তোমাকে তো আমি এখন আজকে আমরা একটা ইনসিডেন্ট হয়েছে, একটা ঘটনা ঘটেছে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। আমরা কিন্তু এই রাজ্যটার সঙ্গে যে অন্যান্য রাজ্য যেভাবে ফারাকটা আছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? আমি তোমাকে প্রথমেই বললাম যে শিল্পের যে পরিস্থিতি আমাদের এইখানে আছে, আমাদের এইখানে ন্যাচারালি যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে যাওয়া কথা তাতে আমরা 1 নম্বর। আজ রানীগঞ্জে যে কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে বিশ্বের অন্যতম কয়লা, ঠিক আছে? সেই রকম এইখানে যে স্টিল প্লান্টগুলো তৈরি হয়েছে সেইগুলো সরকারি উদ্যোগে, কেন্দ্রীয় সরকারে বিধানচন্দ্র রায়ের মতন লোকেরা স্বপ্নদ্রষ্টা ছিলেন, তারা এটা করেছেন এবং এটাতে বাংলা 1 নম্বর একটা সময় ছিল। কিন্তু যেহেতু পরিস্থিতি পাল্টেছে, লোকের চাহিদা পাল্টেছে, জনসংখ্যা পাল্টেছে, স্কিল্ড পাল্টেছে, পড়াশোনা পাল্টেছে, সেই তুলনাতে যেভাবে ইন্ডাস্ট্রিতে প্যারালাল মানে ইন্ডাস্ট্রিগুলোকে যেভাবে ডেভেলপ করা উচিত ছিল সেইভাবে আমাদের এইখানে, তুমি আমাকে বলো এইখানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির কি অবস্থা, এইখানে আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রির কি অবস্থা। একটা সময় এডুকেশনাল হাব আমরা তৈরি করেছিলাম, আজকে সেই কলেজগুলোর কি অবস্থা, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে সময়ের সঙ্গে তাল দিয়ে যেভাবে কি নাম হচ্ছে ইন্ডাস্ট্রি মানে রোজগার তুমি যদি না দেবে তাহলে পলায়ন হবে মানুষকে। আজকে একটা ছেলে ধরো ব্যাঙ্গালোরে, সে 2 লাখ টাকা বেতন পাচ্ছে, সে যদি পশ্চিম বাংলাতে 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকাও পায়, সে তো নিজের বৃদ্ধ মা বাবার সঙ্গে থাকতে পারবে। আরে নির্মাণ, আপনি তো বলছেন যে যারা পড়াশোনা শিখে ধরুন ইঞ্জিনিয়ার, তারা গিয়ে ওই মাইনেটা পাবে, যারা এই নির্মাণ কর্মী না এই যে নির্মাণ কর্মী, আজকে ধরো আজকে যেভাবে এইখানকার এই নির্মাণ হবে কি করে? তোমাকে তো এই যে রিয়েল এস্টেটটাকে তো তোমাকে বুম করতে হবে, তোমাকে তো সেইটা ছাড় দিতে হবে। আজকে সমস্ত কি নাম হচ্ছে যারা যারা বড় রিয়েল এস্টেট বা ডেভেলপারের যারা লোকের আছে তারা কাঁদছে, বলছে রেরা এমন একটা এসছে যেটা আমরা ফুলফিল করতে পারছি না। এমন একটা সিস্টেম এসছে যে ধরো তোমার কাছে 5 কাঠা জমি আছে, তাহলে তুমি কিন্তু 10 কাঠা হয়ে গেলে তো তুমি কিন্তু ওইটা নির্মাণ করতে পারবে না। আমাদের সঙ্গে ফোন আছে, হ্যাঁ কেউ আছেন আমাদের সঙ্গে, একটু দেখে নেব। কে আছেন? আমাদের কোন রিপোর্টার আছেন? শঙ্কু কর্মকার, শঙ্কু আছে, শঙ্কু কর্মকার আছে। শঙ্কু, স্বাগত জানাই তোমাকে এক্সপ্রেস অনলাইনে। হ্যাঁ, আমাদের আজকে বিষয়টা তুমি তো জানোই যে ঝাড়গ্রামে একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেছে পরিযায়ী শ্রমিক নিয়ে। হ্যাঁ, সেইটাই আজকে আমাদের বিষয়, যে রাজ্য থেকে পলায়ন আর পরিযায়ী শ্রমিক। তো তোমার জেলা, সেখানকার কি অবস্থা
সেখানে ছেলেদের কি অবস্থা? হ্যাঁ দেখো, একরকমই পরিযায়ী শ্রমিক বলতে যারা বাইরে কাজ করতে যাচ্ছে তারা কিন্তু সত্যি করে আজ সমস্যায় পড়ছে। কারণ যে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু কাজ সেরকম ভাবে কিন্তু যে যারা যে আছেন কাজ খুব বেশি রকম কাজ কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে নেই। কোনোভাবে বোধহয় শঙ্কুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, করতে হচ্ছে তাদেরকে। আচ্ছা, আবার হ্যাঁ বলো বলো বলো। নেটের প্রবলেম হচ্ছে। বলো, শুনতে পাওয়া যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পরিযায়ী শ্রমিক তো দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে যা কাজের যা পরিস্থিতি সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের মধ্যে কাজ সেরকম ভাবে নেই বললেই চলে, যে যার কারণে কিন্তু এখান থেকে বাইরের জায়গাতে কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করতেই কিন্তু তারা যাচ্ছে এবং সেখানে কিন্তু নানা রকম সমস্যার মধ্যেও তাদেরকে পড়তে হচ্ছেই কিন্তু তার মধ্যে। ধন্যবাদ শঙ্কু, আবারও তোমাকে আমরা সঙ্গে দেবো। আমরা শুনলাম যে শঙ্কু কি বললো। প্রতিটা রাজ্যের প্রত্যেকটা জেলায় জেলায় বোধহয় যুবকদের এরকমই একটি সমস্যা, যে কাজ নেই এবং পেট চালাতে গেলে, সংসার প্রতিপালন করতে গেলে, বাচ্চাদের পড়াশোনা শেখাতে গেলে তার ভিটে মাটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে বাইরে। এবং এটাই আজকের বর্তমান এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এখন এই জায়গা থেকে আমাদের শাসক দল কি করবেন, এর এগেনস্টে বিরোধীরা কি করবেন, দাদা যেটা বলছিলেন যে বিরোধীদের একটি বড় ভূমিকা রয়েছে, তারা কি করবেন, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা, পর্যালোচনা এই পর্যায়েতেই বোধহয় থেকে যাচ্ছে। এর বাইরে গিয়ে বাইরে গিয়ে তো তোমাকে জানতে হবে, তোমাকে তো দেখতে হবে যে দুনিয়াটা কোথায় পৌঁছে গেছে। আজকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সাউথের তামিল এখন 1 নম্বর। কেন, কি করে হলো? আজকে গুজরাতে এটা তুমি অভিযোগ করতে পারো যে নরেন্দ্র মোদী অথবা কি নাম হচ্ছে অমিত শাহ ভাই বম্বে থেকে সমস্ত কিছু টেনে গুজরাট নিয়ে চলে যাচ্ছে বা দেশে কোথাও কিছু করছে না। এটা ভারতবর্ষে তো চলতে পারে না যে একটা জায়গায় আপনি বুলেট ট্রেন চালাবেন আর একটা জায়গায় মানুষ পরিযায়ী শ্রমিক কাজ না পেয়ে তার বডি সংস্কার হবে না, এটা তো হতে পারে না। এই কথাগুলো তো তোমাকে বলতে হবে, জানতে হবে। আজকে গুজরাতে এমন একটা জায়গা আছে, ধরো একটা ল্যান্ড জিআইডিসি মানে গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে, প্রত্যেকটা আমাদের ধরো আমরা যে এই ধরে নাও যে এই বড়াচক থেকে ডানকুনি পর্যন্ত আমরা যাচ্ছি, যতগুলো চটি তুমি দেখছো, বড়াচকের বরাকরের পরে তুমি দেখবে চৌরঙ্গির পরে দেখবে তুমি আসানসোলের পরে দেখবে রানীগঞ্জের পরে অন্ডাল। এই যে চটিগুলো আছে, এই জায়গাগুলোতে আমাদের কি আছে? 10টা দোকান আছে, 10টা বাড়ি আছে, 10টা বাজার আছে, এই তো আছে। কিন্তু গুজরাতে তুমি যদি বাপি থেকে আহমেদাবাদ পর্যন্ত যাও, প্রত্যেকটা চৌকিতে তো কিন্তু তোমার ওইখানে গুজরাট জিআইডিসি বলে যে গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারা মানে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করেছে। দুর্গাপুর শহরের মতন একটা করে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে। তার মধ্যে সেই জোনগুলোর মধ্যে ধরো এ জোন, বি জোন, সি জোন মতন এমন একটা জায়গা আছে যেখানে ফরেন ল্যান্ডে তাদেরকে দেওয়া আছে, কি নাম হচ্ছে যে তাদেরকে সম্মান দেওয়া আছে, মানে ওইখানে তোমার ট্যাক্সেশন লাগবে না। তো যদি তুমি ওইখানে করো, তুমি ইউ উইল বি ট্রিটেড অ্যাজ ইকুইভ্যালেন্ট টু অ্যাজ ইউকের জায়গাতে বসে আছো, ব্যবসা করছো, সেই রকম। তোমাকে তো জানতে হবে, খয়রাতির রাজনীতি তো চলবে না, মানে চলছে, এখনো চলছে। এই তো খয়রাতির যে সব থেকে বড় জনক ছিলেন, কি নাম হচ্ছে দিল্লিতে, মানুষ ছুঁড়ে ফেলে দিল তো, উনি তো সবকিছু বলেছেন, লাইট ফ্রি করে দেবো, জল ফ্রি করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। মানুষ যাদের আত্মসম্মান আছে তারা কিন্তু ফ্রিটা থেকে প্রশ্রয় দেয় না, তারা বলে যে আমাকে কাজ দিন, আমাকে কাজ দাও। ঠিক আছে, তো আজকে
কাজ হবে কি করে? আজকে জমি জট যেভাবে আছে, শিল্প নীতি আপনার যেভাবে আছে, আপনার এই তো ভালো করা যায় না এমন তো নয়। এই যে পানাগড়ে গিয়ে দেখো ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, ভালো হয়েছে। এইটা একটা পানাগড় হলে আমরা বিক্রি করে দিচ্ছি, মার্কেটিং করছি। একটা আমরা শিল্প তালুক হলে আমাদের মানে যদিও এই যে জামুড়িয়ার মতন জায়গাতে 22খানা কারখানা আছে, কিন্তু কোনো শিল্প তালুকের স্ট্যাটাস নেই, কিন্তু ওইখানে কোনো শিল্প তালুক বলে আমি কাজ করছি এরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার তুমি গিয়ে দেখে আসবে নেই, তাকে স্ট্যাটাসই দেওয়া হয়নি। তো আজকে আমার কথা হচ্ছে যে যেইখানে পুরো একটা মানে প্ল্যানিং আছে যে আমি এই ইন্ডাস্ট্রিকে এই এলাকাতে লাগাবো, এই ইন্ডাস্ট্রিকে আমি এই এলাকাতে লাগাবো, এইখানে কি হচ্ছে আমি কি নাম হচ্ছে যে ব্যক্তি উদ্যোগে কি নাম হচ্ছে কলেজ করেছে সে করছে, যে হসপিটাল করেছে সে করছে, সে যে মুদিখানা দোকান করেছে সে করছে, যে চপ ভাজছে সে ভাজছে। মানে আমাদের কাছে এমন কিছু নেই যে আমি এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করছি না, আমি কোনো ছেলেদেরকে জন্য ব্যাংকের লোনের ব্যবস্থা করছি না। আজকে এক একটা মুদ্রা লোনে মানুষ ছেলেরা স্টার্ট আপে 8 কোটি 10 কোটি টাকা করে ব্যাংক থেকে গ্যারান্টি করে লোন পাচ্ছে। কে কে এগুলো করে দেবে? আজকে তো নেতাদের কাজ কি আছে? নেতাদের কাজ আছে একটা শাড়ি গিয়ে দিচ্ছে, ছটে গিয়ে একটা স্যুপ দিচ্ছে, ঠিক আছে, অথবা ঈদে গিয়ে আপনার দিয়ে দিচ্ছে। মানে ধর্মীয় ব্যাপারগুলোতে যত অনুদান দেওয়া যায় এবং হাব ভাব এমন যেমন ওদের বাবা চার পুরুষের লোকেরা জমিদার ছিল তখন থেকেই দান করে আসছে। আরে হঠাৎ করে একটা তুই পোস্ট পেয়েছিস, হঠাৎ করে তোর কাছে টাকা হয়েছে, হঠাৎ করে এগুলো দিচ্ছি, এগুলা কি পার্মানেন্ট সমস্যার সমাধান? আমাদের আরেকজন প্রতিনিধি আছে মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? রক্তিম, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত রয়েছে আমাদের সঙ্গে। রক্তিম, স্বাগত জানাই এক্সপ্রেস অনলাইনে। একদমই ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা জানি যে এই ঝাড়গ্রামের ঘটনাটা তো তুমি জানো, এরকম ঝাড়গ্রাম থেকে যেরকম বহু নির্মাণ শিল্পের জন্য শ্রমিক যায় বাইরে, সেরকম মুর্শিদাবাদের শ্রমিকরাও তো এই নির্মাণ কাজে ভীষণভাবে পারদর্শী এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের দেশের বিভিন্ন জায়গাতে যাচ্ছে। মুর্শিদাবাদের অবস্থাটা ঠিক কিরকম? যুবকদের কি এইরকম ভাবেই বাইরে যেতে হচ্ছে এবং বাইরে গিয়ে তাদের জীবনের কোনো দাম নেই, বা তার পরিবারের লোকজনদের তাকে দেখতে পাবে কি পাবে না তার কোনো সিওরিটি নেই? কি অবস্থা মুর্শিদাবাদের বলো? দেখো, আমি যেটা তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার যারা রাজমিস্ত্রি রয়েছে তাদেরকে কিন্তু বলা হয় রাজমিস্ত্রিদের রাজা, এবং এই রাজমিস্ত্রিরা কিন্তু কার্যত মুর্শিদাবাদ জেলা ছাড়িয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছেন। এবং তারা কার্যত এই যে মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চল যেমন সুতি, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, লালগোলা, ভগবানগোলা, জলঙ্গি, বড়োয়া, এই সমস্ত এলাকা থেকে কার্যত পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যান বাড়ির পুরুষেরা। বিশেষত এই প্রবণতা মুর্শিদাবাদ জেলার রয়েছে মাইনরিটি সমাজের মধ্যে। তারপরে কিন্তু রয়েছে যে শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, এই সমস্ত যারা রয়েছেন তাদের মধ্যে। বর্তমানে আমরা যেটা দেখতে পাই, মুর্শিদাবাদ জেলার যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যেমন ব্যাঙ্গালোর থেকে শুরু করে একদম কার্যত সৌদি আরব, দেশের বাইরে সেখানেও দুবাই, এবং সেখানেও কিন্তু তারা প্রতিনিয়ত ছুটে যান। কন্ট্রাক্ট হয়, বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে কন্ট্রাক্টের জন্য টাকা নিয়েছে কিন্তু কাজ পায়নি, সেখানে গিয়ে জেলে ঢুকেছে। এবং ঝাড়গ্রামের ঘটনার মতো গত কয়েকদিন আগে আমরা এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে খবরটা করেও ছিলাম, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের রানীতলার এক পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে ব্যাঙ্গালোরে ছাদ থেকে পড়ে মৃত্যু। এবং তারপর কিন্তু সেখানে কিন্তু পরিযায়ী শ্রমিকের বাড়ির লোক যারা তারা কিন্তু ভেঙে পড়েন, বডির দাবি করা হয়, সেখান থেকে বডি নিয়ে আসা হয়। এবং তার পরবর্তীকালে কিন্তু এখন তারা অনুদান ঠিকই পেলো, কিন্তু ঘরের ছেলেকে কিন্তু আর ফিরে পেলো না। সেরকমই কিন্তু বিভিন্ন এই মুর্শিদাবাদ জেলার 80% যারা ইলিটারেট মানুষ, তাদের মধ্যে পুরো 80% না হলেও পুরো 70% মানুষ কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করতে কিন্তু বিভিন্ন এলাকায় ছুটে যান।
এবং যার ফলে কিন্তু বাড়িতে যতটাই অর্থ সাহায্য হয় বা তাদের সচ্ছলতা যতটা বাড়ে, তার পাশাপাশি কিন্তু তাদের জীবনের ঝুঁকি কিন্তু থেকেই যায়। বারংবার পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি পরিষদীয় মন্ত্রী রয়েছেন, সেই পরিষদীয় মন্ত্রী কিন্তু বৈঠক করেছেন মুর্শিদাবাদ জেলার যারা পরিযায়ী শ্রমিক তাদের সংগঠনের সঙ্গে, তবে কিন্তু সুরাহা কিন্তু হয়নি। মূলত বক্তব্য মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের, জেলার মধ্যে কোনো রকম শিল্প নেই। এই শিল্প না থাকার কারণেই কার্যত মুর্শিদাবাদ জেলার অধিকাংশ মানুষ বর্তমানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে যাচ্ছেন অন্যত্র। ধন্যবাদ রক্তিম, অসংখ্য ধন্যবাদ। রক্তিম যেটা বলছিল যে ওই একই কথা, মুর্শিদাবাদে কোনো রকমের কোনো কাজ নেই, শিল্প নেই, তাই জন্য মুর্শিদাবাদের, এবং ও বলছে যে মানে এই নির্মাণ কার্যে মুর্শিদাবাদের যারা মানুষ কারিগররা রয়েছেন তারা তো তাদেরকে তো রাজা মানা হয়। তো এই যে আপনি কথাটা বলছিলেন যে আমাদের এখানে ম্যান পাওয়ার রয়েছে, আমাদের এখানে শ্রমিক রয়েছে, তো সেই এলাকা ভিত্তিক যে কাজটা দরকার সেটা কেন করা হচ্ছে না? তুমি মানে এটা রসিকতা করে বলছি, মানে এটা মানে ক্ষমা মার্জনা করে দিতে হবে কিছু, এটাও একটা দিক, বুঝলে তো আলোচনার। তুমি সারা বছরের এই সরকারের মেলা খেলার বাজেট করো সারা বছরের, ঠিক আছে? তুমি সারা বছরের এই অনুদানের বাজেট করো, অমুক শ্রী তমুক শ্রী, অমুক জায়গায় দান, অমুক জায়গায় অনুদান। রক্তিম বলছিল যে এই পরিযায়ী শ্রমিকদের জন্য পরিষদীয় মন্ত্রী এসে কিন্তু ওখানে পরিযায়ী শ্রমিকদের সংগঠনকে নিয়ে আলোচনা করেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কিন্তু যদি এইগুলোকে দিয়ে মানে রোজগারের ব্যবস্থা পার্মানেন্ট সরকারি উদ্যোগে যদি করা যেত, আজকে তুমি গিয়ে দেখো পশ্চিমবাংলার গ্রামে গ্রামেতে দেখো। আমি একদিন প্রদীপ বাবুর কাছে বসেছিলাম, আমি বললাম সাহেব আপনাকে এত বিজ্ঞ লোক বলে, আপনার থাকতে আপনি বলুন তো সাহেব আমার দুটো জিনিসের জাস্টিফিকেশন কি আছে। এক, এই পথের সাথীগুলো যে আপনারা করেছে, পথের সাথীগুলো করেছে, এটা কি, এটাতে তো পয়সা তো ধরুন আম পাবলিকেরই লেগেছে, সরকারেরই পয়সা তো লেগেছে। একটা পথের সাথী বলুন যেটা কমার্শিয়ালি ভাইবেল এবং ভালো করে চলছে। এবং সেকেন্ড সাহেব আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কৃষির বিশেষজ্ঞ, আপনি বলুন গ্রামে গঞ্জে যে জায়গাগুলোতে আপনারা কিষাণ মন্ডিগুলো করেছেন, নীল সাদা রং দিয়ে যে বাড়িগুলো করেছেন, একটা কৃষক ওইখানে যাচ্ছে, একটা কৃষক ওইখানে যাচ্ছে। একটা কৃষকের যে উৎপাদন আছে, বাঁধাকপি কখনো 50 টাকায় বিক্রি হচ্ছে, কখনো 2 টাকায় বিক্রি হচ্ছে, কখনো রাস্তায় ফেলে দিতে হচ্ছে। কেন? কারণ তার মানে তাকে রাখার বা মার্কেটিং করা বা সঠিক বাজারে পৌঁছানোর এইরকম কি কোনো ব্যবস্থা আছে? চাষি আজকে চাষ করছে অথচ তার রিটার্ন পাচ্ছে না, সে কোন ভরসায় করবে? তো সেম তোমার আজকে যে জায়গাতে বলা হচ্ছে যে আজকে একটা, আমি এমন একজন নেতাকে জানি যে বিজেপিতে 2 বার এখানে সাংসদ হয়েছিলেন, এখন উনি মন্ত্রী, উনি বলেছিলেন 11 নম্বরের মধ্যে থাকবো। এখন উনি কত নম্বরে আছেন আমি জানি না। একদিন আমার সঙ্গে কথা হচ্ছিল, এমনি জানলাম যে এখন এই যে প্রত্যেক মানে বছরে এই যে উৎসবগুলো হয়, যেরকম দুর্গাপুর উৎসব, অমুক উৎসব, তাদেরকে পাইয়ে দেওয়ার একটা ব্যাপার সরকারি দিক থেকে থাকে বলেই তারা পার্টিগুলো কিছু কিছু লোক চেঞ্জও করেছে, কিছু কিছু লোক থেকেও ওইখানে বিপ্লব করছে এবং এটা নগ্নভাবে সামনে আসছে, তুমি দেখছো। আমার বক্তব্য হচ্ছে এইগুলো না করে যদি এই যে ডিপিএল রাজ্য সরকারের উদ্যোগের একটা প্রতিষ্ঠান, তো এই যে রাজ্য সরকার আজকে এই পানাগড়ে কত ভালো একটা শিল্প তালুক গড়ে তুলেছে, প্রাইভেট যারা ইনভেস্টাররা আছে তারা আসছে। এই রাজ্য সরকার আজকে সব থেকে বেশি লগ্নি করেছে এই ধরো তোমার এই এয়ারপোর্ট অথরিটিতে, কিন্তু তারপরেও এখনো গিয়ে দেখো এয়ারপোর্টটা শ্মশান হয়ে আছে। যারা জমি দিয়েছিল তারা জমি দিয়েছিল ওইখানকার কি নাম হচ্ছে যে ইন্ডাস্ট্রি লাগবে, ইন্ডাস্ট্রিতে তাদের পাড়ার ছেলেরা কাজ পাবে, সেই জায়গাটাতে আজকে মানে বিল্ডিং তৈরি হচ্ছে,
অথচ কোনো ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত আসেনি। কেন? জল নেই, অমুক নেই, তমুক নেই, আর হাজার হাজার বাড়ি তৈরি করে রেখে দেওয়া হয়েছে, অথচ সেখানে মানুষ ঢুকছে না, বাজার ঢুকছে না। তো সব কিছু নিয়ে আমার বক্তব্য শুধু এইটুকুনি হচ্ছে যে এই পলায়ন আটকানো যাবে, কারণ যদি সরকারের সদিচ্ছা থাকে এবং প্রত্যেকটা ব্যাপারে বিরোধী আর কি নাম হচ্ছে এই যে শাসক দলের যে যুযুধান অবস্থা সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ভারতবর্ষে অন্যান্য স্টেটের কাছে শিখতে হবে যে রাজ্যের ইন্টারেস্টে বাংলাকে শিখতে হবে, রাজ্যের কাছে শিখতে হবে যে রাজ্যের ইন্টারেস্টে কিভাবে কেন্দ্রের একসঙ্গে গিয়ে কলার ধরতে হয়, কিভাবে ওইখান থেকে কাজ আদায় করতে হয়। আর যারা 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 সাহস করে এই রাজ্যে লগ্নি করতে আসছে তাদেরকে সিন্ডিকেট, গুন্ডাগর্দি, ওই কি নাম হচ্ছে তোলাবাজি না করে তাকে ব্যবসাটা করার জন্য পরিবেশ দিতে হবে, এবং পরিবেশ দিলেই 5টা ছেলে কাজ পাবে, 10টা ছেলে কাজ পাবে, উন্নয়ন হবে, এবং তাদেরকে সম্মিলিতভাবে প্রোৎসাহন দিতে হবে। দান খয়রাতিও বন্ধ করতে হবে। দান খয়রাতি তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দান খয়রাতির সব থেকে বড় মাসিহা আমি মনে করতাম তিনি কেজরিওয়াল সাহেব ছিলেন। এত মিথ্যে, এত বড় ব্যাপার কি দাঁড়ালো? দিল্লির মানুষ ছুঁড়ে ফেলে দিল। তো কেন ছুঁড়ে ফেলে? এই খয়রাত দিয়ে হয় না। খয়রাত দিয়ে কারা নেয়? যারা কামচোর আছে, যাদের কোনো কোনো সবকিছু সম্ভব করা কিন্তু করব না মানসিকতা নেই তারা। বাংলার মানুষ তো এরকম নয়, বাংলার মানুষ তো এরকম নয়। আজও বাংলা গ্রামে বসে, আর গ্রামে আজও চাষবাসে আমরা 1 নম্বর আছি। তাই তো আমাদের এখানে তাহলে আমাদের চাষীদের কেন এরকম দুরবস্থা হবে? ভাবতে হচ্ছে। তার কারণ হচ্ছে সিপিএম এর তো আর কিছু ছিল বা না ছিল, স্লোগানটা ভালো ছিল যে শিল্প আমাদের ভিত্তি, আমাদের শিল্প আমাদের ভবিষ্যৎ, আর কৃষি আমাদের ভিত্তি। ঠিক আছে, তো ওরা তো বলে বলে করে কিছুদিন তো করে পার করে দিল। এখন তো এই সরকারের না শিল্প আছে, ভিত্তিও নেই, ভবিষ্যৎ নেই বলছেন। নেই, তুমি বলো না, তো দেখো না, তুমি দেখে নাও। আজকে প্রত্যেকটা ধর্মীয় ব্যাপারে অ্যাপিজমেন্ট করতে হবে, প্রত্যেকটা ধর্মের লোকেদেরকে কিছু পাইয়ে দিতে হবে। ধর্মটা বেশি, শ্রমিকের কথা কেউ বলবে না, কাজবাজ যারা এন্টারপ্রেনার তাদের কথা কেউ বলবে না। শিল্পপতি যে লগ্নি করছে সে চোর, তাকে তাকে সেইভাবেই দাবিয়ে রাখতে হবে। এই পারসেপশন যদি চেঞ্জ না হয় তাহলে লগ্নি হবে কোথা থেকে? আর লগ্নি না হলে পলায়ন কি করে আটকানো যাবে? মুখ্যমন্ত্রী তো বাইরে থেকে লগ্নি আনবেন বলছেন। ও তো প্রত্যেকবারই মিটিং হয়। এই যে রিলায়েন্সের মালিকটা সব সময় ওর ফাইবার ডলার থাকে তখন ও চলে আসে। ও গুজরাটে জামনগরে যা করেছে তার 25% যদি এখানে করতো না, তাহলে আমাদের পেট্রোকমে, তাহলে এখানে আমাদের ছেলেদের আর কোনো অসুবিধা কোনোদিনই হতো না। কারণ হচ্ছে এরা সবাই বলছে, লাগাচ্ছে কোথায়? সেটাই শুধুমাত্র বলা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। উল্টে আমাদের এখান থেকে ছেলেরা অসহায়ভাবে চলে যাচ্ছে বাইরে। আমাদের যে বুদ্ধি মেধা সেগুলো আমাদের বাইরে দিতে হচ্ছে, কিন্তু সেই বুদ্ধি এবং সেই মেধা দিয়ে যদি আমাদের এই রাজ্যটাকে একটুখানি হলেও এগিয়ে নিয়ে যাওয়া যেত এবং সেই সদিচ্ছা থাকতো, সদিচ্ছা শুধুমাত্র সরকারের নয়, সদিচ্ছা বিরোধীদের, আমাদের এখানকার প্রত্যেকটি মানুষের, তাহলেই গিয়ে বোধহয় এই জায়গাটার কিছুটা হলে পরিবর্তন সম্ভব হবে। আজকে এ পর্যন্ত রেখেই এক্সপ্রেস অনলাইন শেষ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। যে সমস্ত রিপোর্টাররা আমাদের সঙ্গে আজকে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। এরকম করেই এক একটি বিষয় নিয়ে এক্সপ্রেস অনলাইন আমরা নিয়ে আসবো আপনাদের সামনে, আপনাদের সঙ্গে আলোচনা করব। মদন দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনাকে এই রসিকতাটা থাক আমাদের সমস্ত আলোচনার সঙ্গে। আজকে একেবারে সময় নেই, সুতরাং এক্সপ্রেস অনলাইন এখনকার মতন এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজ্যের জন্য ভীষণভাবে প্রার্থনা করবেন যেন রাজ্যটা একটা ঠিক জায়গায় যায় এবং পাশের লোকটাকে খুব ভালো রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।